বিংশ শতাব্দীর শুরুর দিকে বেড়ে ওঠা ভারতীয় তরুণদের দিনগুলো কাটত দ্বিধাদ্বন্দ্বের এক দোলাচলে। সেই সময় ভারতীয় সমাজের একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার প্রসার হতে থাকে, ঠিক অন্যদিকে পাশ্চাত্যের ছাঁচে গড়ে উঠতে থাকে ভারতীয় মন। কলকাতার বন্দরকে ঘিরে গড়ে ওঠা সমৃদ্ধ শহরটিতে বাঙালি মধ্যবিত্ত মনেও তখনও নাড়া দিচ্ছে ইংরেজ শিক্ষা। বাঙালি বহিরাবরণ পরিহিত আধা ইংরেজ হয়ে যাচ্ছে না তো সবাই? রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব সচেতন ব্যক্তি তখন বাঙালি সমাজকে আঁকড়ে ধরে থাকা কুসংস্কারকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরার জন্য, বিশ্বের কাছে তা গ্রহণযোগ্য করার জন্য পশ্চিমাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা কিংবা ইংরেজি ভাষা শিক্ষা দোষের কিছু নয়। এই ধারণা বাঙালি সমাজে বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ জগদীশচন্দ্র বসু সহ অনেক বাঙালির মনে এই ধারণা বদ্ধমূল ছিল। এমনই দ্বিধাভক্ত ভারতে জন্ম নিল সুভাষচন্দ্র বসু। সালটা তখন 1897। কর্মসূত্রে সুভাষের বাবা তখন কলকাতা ছেড়ে উড়িষ্যায়। বাবা মায়ের 14 সন্তানের নবম ছিলেন তিনি। বাবার কাছে ইংরেজি শিখে দুনিয়া জয়ের কথা আর গৃহিণী মায়ের কাছে ভারতের রূপকথার গল্পের মাধ্যমে পারিবারিক শিক্ষা শুরু। বাবা তার ইচ্ছা অনুযায়ী ভর্তি করে দিলেন র্যাভেন্সা কলেজে। সেখানে গিয়েই বাঙালি আর ইংরেজি সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করল। কিন্তু মাকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন তিনি আর যাই করেন পিতৃপুরুষের সংস্কৃতি জলাঞ্জলি দিতে পারবেন না। এই ধারণায় সারা জীবন তার মধ্যে বদ্ধমূল ছিল। বিশ্বের যে প্রান্তে গিয়েছেন নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসেবে পরিচয় দিতে এতটুকু দ্বিধা ছিল না সুভাষচন্দ্রের। ছাত্র হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি। র্যাভেনসন স্কুলে তিনি শিক্ষক হিসাবে পেয়েছিলেন বেণীমাধব দাসের মতো কীর্তিমান শিক্ষককে। স্কুল জীবন থেকেই ভারতীয় চেতনা মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে সুভাষের। শুধু পাশ করে ইংরেজের চাকরি করার বাইরেও যে জীবন আছে তা উপলব্ধি করা শুরু করেছিলেন স্কুল থেকেই। 1913 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজেও ভর্তি হয়েছিলেন। ইংরেজ শাসনের সেই দিনগুলোতে প্রেসিডেন্সি কলেজ ছিল ধনী দুলালের বিদ্যাপীঠ। আর মধ্যবিত্ত সহপাঠীদের মধ্যে বেশিরভাগকেই দেখলেন তারা রাজনীতি কিংবা দেশের জন্য সচেতন নয়, বরং পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকে যেতে পারলেই যেন বাঁচি, এই ধারণা নিয়েই পড়তে এসেছে। প্রেসিডেন্সি কলেজের এমন নিস্তরঙ্গ পরিবেশে ঝড় তুললেন সুভাষ। সাধারণ ছাত্রদেরকে ইংরেজ শাসনের ফলে ভারতের অবস্থা যে দিন দিন মরচে ধরা লোহার মতো হয়ে যাচ্ছে তাই বোঝাতে লাগলেন। কিন্তু তার মতো একই মনোমানসিকতা নিয়ে বড় হয়েছে এমন সংখ্যাটা খুব কমই দেখে মর্মাহত কলেজের দিনগুলোতে মর্মাহতই হয়েছিলেন। একদিন প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যক্ষ একদিন তার ক্লাস লেকচারে ভারতীয়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ ভারতীয় হয়েও কেউ প্রতিবাদ না করায় একদিকে যেমন হতাশ, অন্যদিকে ক্ষুব্ধ হলেন সুভাষ। তার নেতৃত্বে একদল ছাত্র প্রতিবাদ করল অধ্যক্ষের এই মন্তব্যের। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এই আচরণকে মোটেই ভালোভাবে নিতে পারলেন না, বরং দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে দিলেন। প্রতিবাদী সুভাষ এরপর ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে। সেখান থেকে 1918 সালে বিএ পাশ করেন। 1919 সালে 15 সেপ্টেম্বর, কয়েক সপ্তাহ আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে। তখনই ভারত ছেড়ে সুভাষ পাড়ি জমালেন ইংল্যান্ডে। এপ্রিলের 13 তারিখ ভারতে ঘটে যায় ইতিহাসে অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে চালায় সে হত্যাকাণ্ড। ক্ষোভে ফুঁসে ওঠে সারা ভারত। রবীন্দ্রনাথ তার নাইট উপাধি বর্জন করেন। ভারতীয় সাধারণ জনগণের মতো তার মনেও চাপা ক্ষোভ দানা বাঁধে। কিন্তু তার বিলেতে যাওয়া ঠিকঠাক, তাই বিলেতে পড়ালেখার পাশাপাশি তিনি জাতীয় আর আন্তর্জাতিক রাজনীতির খুঁটিনাটি দর্শন, ইতিহাস আর অর্থনীতির জ্ঞানকেও ঝালাই করে নিলেন। বিলেতে পা রেখেই বুঝতে পারলেন ভারতের ব্রিটিশ শাসনের হালচাল সম্পর্কে খুব কমই জানে ব্রিটিশরা। সংবাদপত্রে ভারতের ব্যাপারে খুব কম সংবাদ পাওয়া যেত, তাই দেশের অবস্থা নিয়ে যা জানবার তার শতভাগই আসত আত্মীয় স্বজন কিংবা পরিচিত সাথে বিনিময়কৃত চিঠি থেকে। 1921 সালের 26শে ফেব্রুয়ারি তিনি চিত্তরঞ্জন দাসকে লেখা চিঠিতে জানালেন তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চতুর্থ হয়েছেন, কিন্তু চাকরিতে যোগ দিচ্ছেন না, দেশে ফিরে মানুষের জন্যই কাজ করতে চান। সেই চিঠিতে কংগ্রেসের সাথে যোগ দেওয়ার
চিন্তা চিত্তরঞ্জন দাসকে জানালেন তরুণ সুভাষ। ইংল্যান্ডে সাধারণ মানুষের জীবনধারা, চলাফেরার, মত প্রকাশের স্বাধীনতা দেখে বেশ অবাক হয়েছিলেন সুভাষ। ভারতের মানুষ যা কল্পনা করতে পারে না সেই অধিকার ব্রিটিশদের হাতের মুঠোয়। মূলত স্বাধীন দেশের একটা মানুষের জীবন কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে পারে প্রথমবারের মতো তিনি ইংল্যান্ডে এসে অনুভব করেছিলেন। এখানে না আসলে হয়তো ভারতকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার চিন্তা, সমস্যাগুলোকে গভীরভাবে ভেবে দেখার ভাবনা হতো না তার। এমনকি ভারতবাসীকে ব্রিটিশরা পরাধীনতার শিখলে যে বেঁধে রেখেছে, একদিকে যেমন ক্ষুব্ধ হতেন, অন্যদিকে মুগ্ধ হতেন কীভাবে সুনিপুণভাবে ভারতের মতো বিশাল সব সাম্রাজ্যকে শাসন করে চলেছেন। একটা সময়ের পর তিনি বুঝতে পারেন ভারতের এই পরাধীনতার জন্য ভারতবাসী রাজনৈতিক পশ্চাৎপদতাও অনেক অংশে দায়ী। স্বাধীন দেশের সুবিধা সম্পর্কে এই মানুষগুলোকে বোঝাতে না পারলে যে তাদের মুক্তি অসম্ভব। দেশের মানুষকে পরাধীনতার শিখল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষ। 1921 সালে যখন ফেরত এলেন, তার 1.5 বছর আগে কংগ্রেসে মহাত্মা গান্ধীর অহিংসা আর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। এই আন্দোলনে খুঁটিনাটি নিয়ে গান্ধীর সাথে বিস্তর আলাপ আলোচনা করেও এ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি সুভাষ। 1921 সালে কংগ্রেসে যোগ দেওয়ার পরে সুভাষের প্রথম উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরের বয়কট করার আন্দোলন। দেশ জুড়ে হরতাল আর নানা কর্মসূচিতে সরকার তখন নাভিশ্বাস। আন্দোলন ঠেকাতে কংগ্রেসের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করা হলো। চিত্তরঞ্জন দাস আর সুভাষও আটকা পড়লেন 14 শিকের বেড়াজালে। 1922 সালে যখন ভাইসরয় কংগ্রেসকে রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তাব দিলেন, তখন কংগ্রেসের সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাওয়ায় ভাইসরয় তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন। কংগ্রেসে তখনও সুভাষের মতামত তেমন প্রভাবশালী হয়ে ওঠেনি। এর পরপরই যখন চৌরিচৌরার ঘটনায় গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তখন কংগ্রেস এবং গান্ধীর ওপর চরম হতাশ হয়ে পড়লেন সুভাষ। নবগঠিত স্বরাজ পার্টিতে সম্পাদক হিসাবে যোগ দিলেন। এরই মধ্যে 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু তাকে অত্যন্ত শোকাহত করে তুলল। তরুণ সুভাষ তার রাজনৈতিক জীবনের দীক্ষাগুরু হিসাবে চিত্তরঞ্জন দাসের পদাঙ্ক ধরেই হাঁটছিলেন। হঠাৎ করেই তার চলে যাওয়া জীবনে বেশ শূন্যতা অনুভব করতে থাকেন তিনি। 1927 সালে কংগ্রেসে আবার ফিরলেন সুভাষ। 1928 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা বৈঠক আয়োজনের একটা বড় অংশের দায়িত্ব তার কাঁধে পড়ে। বেশ সফলভাবে সেই দায়িত্ব পালন করে আলোচনায় উঠে আসেন সুভাষ। কলকাতা কংগ্রেসের কয়েক মাস পরেই তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান। ভারতের বিশাল শ্রমিক শ্রেণীকে আন্দোলনে সম্পৃক্ত করার চিন্তা করতে থাকেন তখন থেকেই। 1930 সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিলেন সুভাষ। 1932 সালে অসহযোগ আন্দোলন আবার জোরদার হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেপ্তার হয়ে জেলে গেলেন সুভাষ। আগের থেকেই অনুভব করছিলেন শরীরটা সুস্থ নেই। জেলে গিয়ে আরও বিপত্তি হলো। চিকিৎসার জন্য যেতে হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেখানে তার সাথে পরিচয় এমিলি সেঙ্কেলের। পরিচয় গড়ায় প্রেমে। দুজনের মধ্যে বিনিময় হয় চিঠি। 1937 সালের 26শে ডিসেম্বর তাদের বিয়ে হয়েছিল অস্ট্রিয়াতে। খুব গোপনে বিয়ের কাজটি করেন সুভাষ আর এমিলি। 1942 সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয়। 1942 সালে অনিতাকে দেখার জন্য একবার ভিয়েনাও গিয়েছিলেন সুভাষ। স্ত্রী আর সন্তানকে খুব কম সময় দিতে পেরেছেন এই বিপ্লবী নেতা। সুভাষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ভিত্তাল ভাই প্যাটেলের সাথে পরিচয়ের পর। বৈদেশিক ছাড়াও ভারতকে স্বাধীন করা খুব কঠিন বলে মনে করতেন। সুভাষ বসু আর ভিত্তাল ভাই প্যাটেল মিলে একটি ইস্তেহার প্রকাশ করেন, যাতে বলা হয় আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া অনেক কঠিন ব্যাপার। ইতিমধ্যে ভিত্তাল ভাই প্যাটেল গুরুতর অসুস্থ হয়ে গেলে তিনি সুভাষ বসুর নামে তার সমস্ত সম্পদ উইল করে দিয়ে যান। অন্যদিকে গান্ধী মনে করতেন ভারতের জনগণ যেদিন জেগে উঠবে সেদিন ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে না। এই ব্যাপারে গান্ধীর সাথে মত পার্থক্য ছিল সুভাষ আর ভিত্তাল ভাই প্যাটেলের। আর গান্ধী যেখানে অহিংসা আন্দোলনের রাস্তা বেছে নেওয়ার কথা বলছিলেন, সেখানে সুভাষের দর্শন ছিল অস্ত্রের জবাব অস্ত্রেই দিতে হবে। 1938 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বসু। কংগ্রেস তার মতাদর্শ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। এই কংগ্রেসে জওহরলাল নেহরুকে সভাপতি করে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়। পরে কংগ্রেসেও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এদিকে বিশ্ব রাজনীতির অবস্থাও বেশি ভালো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
বিশ্বযুদ্ধের চাপে পিষ্ট ব্রিটেনকে আরও চাপ দিয়ে ভারত স্বাধীন করার এই সুযোগ কাজে লাগাতে না পারলে সব বৃথা। তবে সুভাষের গতিবিধি দেখে ব্রিটিশ সরকার তাকে আবারও জেলে বন্দি করে। 1940 সালে তাকে মুক্তি দেওয়া হলেও গৃহবন্দী করে রাখা হয় তাকে। 1941 সালে এলগিন রোডের বাড়ির থেকে উধাও হয়ে গেলেন সুভাষ। 1942 সালে বার্লিন থেকে তার জোরালো কণ্ঠ শোনা যায় আজাদ হিন্দ রেডিও স্টেশনে। কিন্তু 1943 সালে হিটলার সহ জার্মানির উচ্চপদস্থ সামরিক কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে বুঝতে পারলেন ভারতের স্বাধীনতার ব্যাপারে তাদের কাছ থেকে তিনি তেমন সাহায্য পাচ্ছেন না। তিনি পাড়ি জমালেন জাপানে। 1942 সালে গঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের গঠন প্রক্রিয়া, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে ব্রিটিশ ভারতীয় যুদ্ধবন্দীরা সংগঠিত হয়ে ভারতের স্বাধীনতার জন্য জাপানি বাহিনীর কাজ করবে। সুভাষ জাপানে পৌঁছে আজাদ হিন্দ ফৌজকে আরও গতিশীল করে তুললেন। জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর লোকদের সাথে কথাবার্তাও শুরু করেন তিনি। পাশাপাশি ভারতীয় নাগরিকদের মাঝেও এই বাহিনীর কাজকর্ম পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা শুরু করেন তিনি। জাপানে তার সাথে দেখা হয়েছিল আরেক বিপ্লবী রাসবিহারী বসুর সাথে। তার অনুপ্রেরণা পেয়ে সুভাষ আজাদ হিন্দ ফৌজ নিয়ে দিন রাত কাজ করে যেতে লাগলেন। আজাদ হিন্দ ছাড়াও সাধারণ জনগণের মাঝে ধীরে ধীরে সুভাষচন্দ্র হয়ে উঠেছিল নেতাজি। নেতাজি নামটি জার্মানিতে থাকা ভারতীয়রাই প্রথম দিয়েছিল, কিন্তু এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তেই থাকে। সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয়দের মাঝে স্বাধীনতা আর জাতীয়তাবোধের প্রেরণা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করলেন নেতাজি। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ তথা মিত্রবাহিনীর ওপর গেরিলা আক্রমণের মাধ্যমে খণ্ডযুদ্ধ চালিয়ে যেতে থাকে আজাদ হিন্দ ফৌজ। তবে ব্রিটিশ শক্তির সামনে সুবিধা করে উঠতে পারেনি জাপান। তাই জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজেরও পতন ঘটে। 1945 সালে 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর ছাপা হয়েছিল জাপানের সংবাদপত্রগুলোতে, কিন্তু ভারতের তুমুল এই জনপ্রিয় নেতার মৃত্যু সংবাদ অনেকেই মেনে নিতে পারেননি। কংগ্রেসে থাকা তার কর্মী সমর্থকদের অনেকেই ধারণা ছিল তিনি আত্মগোপনেই আছেন। নেতাজি হয়তো আবারও সংগঠিত হয়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতীয়দের স্বাধীনতার ডাক দেবেন। তবে কালের গভীরে হারিয়ে যাওয়া এই নেতা আর ফিরে আসেননি। তার মৃত্যুর রহস্য জট খুলতে গঠিত হয়েছিল শাহনাজ কমিশন, খোলসা কমিশন এবং মুখোপাধ্যায় কমিশন, কিন্তু কেউই সঠিক কুল কিনারা করে উঠতে পারেনি। তবে জাপানের সাথে যোগ দেওয়া কংগ্রেসের অনেক নেতাই তার উপর ক্ষুব্ধ হয়েছিল। তবে অনেকে আবার আশায় বুক বেঁধেছিলেন সুভাষ হয়তো তার নেতৃত্বে ঝলকানিতে অন্ধকার ভারতের আলো নিয়েই ফিরবেন। কিন্তু সুভাষের আর ঘরে ফেরা হয়নি। নেতাজি হয়ে চিরকাল বেঁচে রইলেন ভারতের সাধারণ মানুষের অন্তরের মণিকোঠায়। কিন্তু তার দেখানো সংগ্রামী পথে হেঁটেই ভারত ব্রিটিশ শাসনের নাগপাশ ছিঁড়ে বেরিয়ে এসেছে। যুগে যুগে বিপ্লবীদের প্রেরণা হয়ে তাই আজও বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।